নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা ঘণ্টাখানেক বাংলার কথার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, 2026-এ বিধানসভা নির্বাচনে আগে অনেক ইস্যুস ছিল যেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় ছিল। এবং এতগুলো অভিযোগ এতগুলো দুর্নীতির ভেতর থেকে এসএসসি চাকরিহারা শিক্ষক, আপনারা প্রত্যেকে জানেন যে এপ্রিল মাস 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দেয় যে এসএসসির 2016-র পুরো প্যানেল বাতিল। আপনাদের মনে থাকবে, তারপর কিন্তু রাজ্যে এসএসসি যারা যোগ্য চাকরিহারা শিক্ষক গ্রুপ সি থেকে গ্রুপ ডি থেকে প্রত্যেকে কিন্তু রাস্তায় নামে। সেই ছবিও আপনাদের সামনে হয়তো মনে আছে, আমরা দেখাবো আবার সেই ছবি। এবং সেখানে কিন্তু প্রতিবাদ হয় এবং প্রত্যেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়, এমনকি পুলিশ লাঠি পর্যন্ত মারে, এরকমও কিন্তু অভিযোগ আসে। এ নিয়ে উত্তাল হয় কিন্তু বঙ্গ রাজনীতি, আপনাদের সেই ছবি মনে থাকবে। এবং তার সঙ্গে তখন বর্তমান মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছিলেন যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু তারা এটা খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসার পরে কিন্তু রিজলভ করবে। তাই আমাদের প্রশ্ন হচ্ছে যে চাকরিহারা শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর, তাদেরকে কিন্তু পুলিশের লাথি খেতে হয়েছে তৃণমূল আমলে। তাহলে বিজেপি আমলে ইতিমধ্যে কিন্তু 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এখনো পর্যন্ত সেই চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কি, একটা খুব বড় প্রশ্ন। কারণ 31শে অগাস্টের পর তারা কি করবে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। যদিও 31শে অগাস্টই হিয়ারিং হওয়ার কথা, যাতে মেয়াদ বৃদ্ধি হয়। প্রথমেই আজকের প্যানেলে কারা আছেন আপনাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করার আগে আপনাদেরকে দেখাবো বর্তমান মুখ্যমন্ত্রী তখন, অর্থাৎ 2025 সালে এই এসএসসি চাকরিহারা শিক্ষকদের নিয়ে কি বলেছিলেন। চলুন। আমাদের বক্তব্য তাহলে বাকিরা তো যোগ্য, তাদের কেন পরীক্ষা না কেন তাদের পরীক্ষায় বসতে হবে? কারণ 16 সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন, 10 বছর প্রায়। স্বাভাবিকভাবে আপনাদের পক্ষে এখন সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব। এই চাপেই যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। দেখুন, যখন আপনারা দেখলেন এটা, তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, আজ তিনি মুখ্যমন্ত্রী। দিন বদলেছে, মানুষ প্রথমবার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। কিন্তু 100 দিনের পর আজও কিন্তু সেই সমস্যা, অর্থাৎ এসএসসি চাকরিহারা শিক্ষকদের সমস্যা কিন্তু সমস্যায় রয়ে গেছে। 31 তারিখ হতে কিন্তু আর হাতে গুনে 4টে দিন সময় আছে। এই নিয়ে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ যে সমাজ গড়ার কারিগরদের ভবিষ্যৎ কোথায়। কারা কারা আছেন আমাদের আজকের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আছেন অধ্যক্ষ এবং রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। আমাদের সঙ্গে আছেন যোগ্য চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। এবং আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র নীলাঞ্জন দাস। আপনাদের তিনজনকেই ঘণ্টাখানেক বাংলার কথায় স্বাগত। ঘণ্টাখানেক বাংলার কথা, বাংলার মানুষের অনুষ্ঠান। প্রথমেই আমি মেহবুব বাবু আপনাকে দিয়ে শুরু করব। হাতে গোনা 4টে দিন, 31শে অগস্টের পরে কিন্তু কি হবে, সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং এক্সটেনশন অর্থাৎ চাকরি মেয়াদের বৃদ্ধির জন্য আপনারা আর্জি জানিয়েছেন। কি এক্স্যাক্টলি অবস্থায় আপনারা এই মুহূর্তে যাচ্ছে মানসিকভাবে এবং কি আশা করছেন? এবং সবথেকে বড় প্রশ্ন, বর্তমান মুখ্যমন্ত্রী যা বলেছেন আমরা চালালাম, আজ পর্যন্ত 100 দিন পেরিয়ে গেছে, আপনাদের যা যা চেয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আপনারা দাঁড়িয়ে আছেন? মেহবুব বাবু। দেখুন, আমরা যে শূন্যে অবস্থান করছিলাম সেই শূন্যেই আমরা অবস্থান করছি। তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের আজকের বিশ্লেষণে আমাদের সেই বীরেন চট্টোপাধ্যায় কবিতাটাই মনে পড়ছে। রাজা আসে যায় রাজা বদলায়, নীল জামা পরে লাল জামা পরে জামা কাপড়ের রং বদলায়, কিন্তু দিন বদলায় না। এই ছবিগুলো নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের, আমাদের ঠিক বিধানসভা ভোটের আগের ছবি, যে ছবিগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন। আমাদের দিন বদলায়নি।
হয়তো রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, দিন বদলায়নি, কারণ গোটা পশ্চিমবঙ্গ জানে যে আমাদের সঙ্গে একটা নিয়োগ অথরিটি যারা দুর্নীতি করেছিল পূর্বতন সরকার, সেই নিয়োগ অথরিটি দুর্নীতির ফলে যে আমাদের চাকরির যে সংকট নেমে এসেছিল এবং পরবর্তীকালে সিবিআই ইনভেস্টিগেশন আমরা যে আনটেন্টেড টিচার সেটাও প্রমাণিত হয়েছে। এবং তৎকালীন সময়ে আমরা যে আন্দোলন, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছি আমাদের ন্যায় বিচার পাওয়ানোর জন্য, এবং তৎকালীন সময়ে বিরোধী দলনেতা এবং আজকেকার মুখ্যমন্ত্রী তিনি বারবারই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করবেন। টাইম বেঁধে দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে 1 সপ্তাহের মধ্যে তারা সুপ্রিম কোর্টের কাছে আর্জি করবেন। কিন্তু 1 সপ্তাহ তো দূরের কথা, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আমাদের পক্ষ থেকে বাধ্যতামূলকভাবেই আমরা বাধ্য হয়েছি একরকম আবারও রাস্তায় নেমে আন্দোলন করতে, যাতে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায়। কারণ বহুবার আমরা বিভিন্নভাবে মেলও করেছি, কিন্তু আমরা কোনো রকম সবুজ সংকেত পাইনি। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি বলছেন ঘণ্টাখানেক বাংলার কথা স্টুডিওতে বসে আপনি বলছেন যে ক্ষমতায় আসার পর আপনারা এখনো পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন বলেছিলেন আপনাদেরকে 1 সপ্তাহের মধ্যে এর সলিউশন আপ করে দেবে, তাই তো? একদম। কিন্তু এখনো পর্যন্ত আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করে উঠতে পারেননি, তাই তো? তাই বলছেন। বেশ, বলুন, তারপর বলুন। তো বিভিন্ন ইস্যু যা নির্বাচনের আগে ছিল এবং তিনি বারবার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন যে আমরা এলে সমস্যার সমাধান করব, এবং আপনি দেখবেন অনেক পক্ষের সঙ্গে তিনি বসেওছেন, কিন্তু আমাদের সঙ্গে তিনি বসেননি। এবং বসা তো দূরে থাক, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের হবে কি? এখনো পর্যন্ত আমাদের মধ্যে থেকে 10 জন আত্মহত্যা করেছেন, মারা গিয়েছেন। শিক্ষাকর্মীদের বেতন বন্ধ, তারা বিভিন্নভাবে বিভিন্ন ছোট বড় কাজে যুক্ত হয়েছে। কেউ ভ্যান চালাচ্ছে, কেউ একটা চপের দোকান খুলেছে, চায়ের দোকান খুলেছে, কিছু করার নেই, তাদের বেতন বন্ধ। এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার আমরা আবেদন করেছিলাম, কিন্তু তারপরেও তিনি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে একবার দেখা করারও প্রয়োজন মনে করেননি যে এরা কি বলছেন। উপরন্ত যে নিয়োগটা চলছিল এতদিন এই 25-এর, সেখানেও এই অনগোয়িং প্রসেস যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আপনার 31শে ডিসেম্বর, যেটা সুপ্রিম কোর্টের প্রথম মানে এক্সটেনশনের শেষ সীমা ছিল, তারপরে এই 31শে আগস্ট, এতদিন যাওয়ার পর না পূর্বতন সরকার তার দায়িত্ব মেনে সুপ্রিম কোর্টের কাছে কমিটেড থাকার পরেও এই নিয়োগটা কমপ্লিট করতে করেনি। এবং এই যে 7% এবং 17%, যে সমস্ত টিচাররা 2016 সালে 17% ওবিসি সুযোগ নিয়ে চাকরি পেয়েছিল, এখন এই অনগোয়িং প্রসেসটাই আবার সেটাকে নতুন করে ইমপ্লিমেন্ট করে আবার একটা জটিলতা তৈরি করলো। তার মানে কি, আমাদের যে জায়গায় ছিলাম সেই জায়গায় পড়ে আছি। এবং রিসেন্টলি আমাদের যে আন্দোলন, আমরা আবার একবার রাস্তায় নেমেছিলাম যাতে এই দাবি নিয়ে যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে সাক্ষাৎ করুন, যারা গ্রুপ ডি গ্রুপ সি বেতন পাচ্ছে না তাদের বেতন চালু করুন, এবং যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকারের যাতে একটা সদর্থক দৃষ্টিভঙ্গি থাকে সেই ব্যবস্থা আপনি করুন। এই দাবিতে মিছিল করার পরেও কিন্তু মিছিলের শেষে আমরা দেখেছি যে আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এই রানী রাসমণি রোডে। তাহলে পরিবর্তনটা কি, যে দিনের বদলটা যে হয়নি, শুধু জামা কাপড়ের রঙের পরিবর্তন ঘটেছে, এটা কি সত্য নয়? এটা কি কেউ অস্বীকার করতে পারবে? বেশ, মহানন্দী, আমি আপনার কাছে প্রশ্ন করব, তাহলে বদলটা কি হলো? আপনি একজন অধ্যক্ষ এবং তার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক। সত্যি কথা, মেহবুব বাবু যা বললেন 31শে আগস্টের পর ভবিষ্যৎ কি, বলুন। প্রথমেই বলি যে দেখো, বাঙালির কিন্তু অর্থ ছিল না বা অর্থের দম্ভ কোনোদিনই ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। এবং সারা পৃথিবীতে এখনো পর্যন্ত বাঙালি জাতির সংস্কৃতি এবং শিক্ষার জন্য পরিচিতি রয়েছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, আমি এটা প্রশ্ন তুলতে চাই যে সেই গৌরবটা থেকে কি বাঙালি সরে আসছে? অর্থাৎ শিক্ষা কি গুরুত্ব হারাচ্ছে এই রাজ্যে? খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা আমার পূর্ববর্তী বক্তা বললেন, সেটা হচ্ছে 2016 প্যানেল। যে পরিমাণ দুর্নীতি এই শিক্ষা ক্ষেত্রে হয়েছে এটা তো অনস্বীকার্য। এবং দুর্নীতিটা শুধুমাত্র একটা ছোট জায়গায় আটকে ছিল না, একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।
এবং ভয়ঙ্কর দুর্নীতি। আমরা খবরে বা নিউজে জানতে পারতাম যে অন্যান্য রাজ্যে ব্যাপক কেলেঙ্কারি বা হরিয়ানায় হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি হবে এটা সত্যি মানে ভাবা যায় না, ভাবতে কষ্ট হয়। এবং এই এত পরিমাণ শিক্ষক তারা চাকরি হারিয়েছেন, 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন, তাদের আবার পরীক্ষায় বসতে হয়েছে, মানে এত দুর্ভাগ্যজনক ঘটনা পর পর আমাদের দেখে যেতে হয়েছে। একটা তথ্য দিতে চাই যে ইদানিংকালে মানে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে 4,133টা স্কুলে এখন কোনো স্টুডেন্ট নেই, 6,769 স্কুল চলছে একজন টিচারকে নিয়ে, এবং এখন দেখা যাচ্ছে 8,000 স্কুল প্রায় উঠে যাওয়ার অবস্থা। সেখানে এখন বর্তমান সরকার কিছু সংযুক্তিকরণ মানে দুটো স্কুল মিলিয়ে যদি চালানো যায় এইসব বিচার বিবেচনা করছেন। শিক্ষা ক্ষেত্রের এই হাল, এটা আমি নিজেও একজন শিক্ষিকা অধ্যাপিকা, আমাদের দেখতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। এবং এই যে ব্যাপারটা যেটা একটু আগে আমরা শুনলাম যে এই দুর্নীতি নিয়ে মামলা হয়েছে, মামলা মানে তো সেটা একটা বিচারাধীন প্রক্রিয়া, সেটা সময় লাগে। ভারতবর্ষের মামলা তো একদিন ফাইল হলো পরের দিন রায় বেরোয় না, এটা আমরা জানি সব ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রেও তাই। অর্থাৎ এই দীর্ঘসূত্রিতা এটা কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় রয়েছে। এবং এই যে আনসার্টেনটি যে 31শে অগাস্টের মধ্যে যদি কোনো পজিটিভ রায়দান না হয় কোনো কারণে, তাহলে এই শিক্ষকেরা তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের সংসার রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে, একটা পরীক্ষা দিয়ে তারা সরকারি চাকরিটা তার পেয়েছে। থেকে বড় কথা দিদি, 10 জন আত্মহত্যা করেছেন, 10 জন একদমই শিক্ষক তাই। শিক্ষিকার মধ্যে। মেহবুববাবু যা বললেন একটু সাংঘাতিক ব্যাপার। এবং সে আত্মহত্যা করেছেন মানে কি কতখানি ফ্রাস্ট্রেশন, একদম যে সে একটা একদম যোগ্য মানুষ, পড়াশোনা করেছে, তারপরে পরীক্ষা দিয়ে একটা চাকরি পেয়েছে, একটা সরকারি চাকরি। কেউ কোনোদিন শুনেছে যেটা সরকারি চাকরি চলে যায় একমাত্র চুরি করলে বা তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকলে তবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যায়, কিন্তু নর্মাল প্রসেসে তার কোনো দোষ নেই, শুধুমাত্র এই সরকার, পূর্ববর্তী সরকারের দুর্নীতির জন্য, শিক্ষামন্ত্রীর দুর্নীতির জন্য, একটা গোটা সিস্টেমের দুর্নীতির জন্য এতগুলো মানুষ মানে ভুগছে। এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এই ছাত্র সমাজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই স্কুলের বাচ্চারাই পরবর্তীকালে কলেজে, আমাদের কলেজে আসছে, তারা কিছু শিখছে না, শিখতে পারছে না, কারণ যথেষ্ট পরিমাণে শিক্ষক নেই। এবং শিক্ষাদান এটা একটা মহৎ কাজ, শুধু তাই নয়, এটার জন্য একটা মানসিক প্রস্তুতি লাগে। যখন কোনো টিচার ক্লাসে পড়াতে যায় তখন তার একটা মানসিক প্রস্তুতি লাগে, এবং তার যদি মনের মধ্যে সবসময় থাকে যে আমার চাকরিটাই থাকবে কিনা তার ঠিক নেই, কি পড়াবে, এটা তো একটা মানসিক ব্যাপার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটা হচ্ছে শিক্ষককে আমরা কিন্তু ঈশ্বরের জায়গায় বসাই, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, এই আমাদের শ্লোক পাঠ করানো হয়, শিক্ষককে আমরা একটা শ্রদ্ধার জায়গায় বসাই। এই যে সমস্ত শিক্ষকের কথা বলা হচ্ছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এরা তো শুধু সমাজে কলঙ্কিত হচ্ছে না, ছাত্র সমাজের কাছে শিক্ষক এই শব্দটাও কিন্তু একটা কোয়েশ্চেন তুলে দিয়েছে। আর একটা কথা বলবো যে এই যে শিক্ষকদের অসম্মান, এটা কিন্তু বাঙালি জাতির অসম্মান। এরা হচ্ছে মানুষ তৈরির কারিগর। একটু আগেই তুমি বললে একটা জাতির বুনিয়াদ তৈরি করে শিক্ষা, শিক্ষা জগৎ, সেইখানে যদি দুর্নীতি হয়, এবং আরো কষ্ট হয় বাঙালি হিসেবে, কারণ বাঙালি চিরকাল এই শিক্ষার জন্য বিখ্যাত, এই রেনেসা বাঙালি এনেছে, রামমোহন বিদ্যাসাগরের রাজ্য, সেইখানে যদি শিক্ষা দুর্নীতি হয় এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে একটা সরকারের একটা প্রতিষ্ঠান যুক্ত, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। সরকারেরই কিন্তু উচিত ছিল এই যখনই এইগুলো একেবারে তৃণমূল স্তরে এই দুর্নীতি হচ্ছে সেটা আটকাবার, কিন্তু সেটা করা হয়নি, যার জন্য কিন্তু সমস্ত শিক্ষা জগৎ এর সঙ্গে মানে ভুগছে, ছাত্ররা ভুগছে, স্টুডেন্ট টিচার সবাই এর মানে ভুক্তভোগী। এবং এই সরকারের যে পতন হয়েছে গত সরকারের, তার অন্যতম কারণ কিন্তু অবশ্যই, অনেক কারণ আছে, অবশ্যই শিক্ষা দুর্নীতি। একদম। মেহবুববাবু, আমি আপনার কাছে আসবো যে আপনারা ইমিডিয়েটলি কি চাইছেন যেটা এক্ষুনি করা দরকার, আমি আসবো। তার আগে নীলাঞ্জন, তোমার ভার্সন নেবো যে তোমরা যখন ক্ষমতায় ছিলে তখন কিন্তু এর দুর্নীতি হয়, বর্তমান সরকার এখনো পর্যন্ত মেহবুববাবুরা বহুবার অ্যাপ্রোচ করে এখনো পর্যন্ত কিন্তু কোনো পজিটিভ রেসপন্স পায়নি, বলো। দেখুন, আমাদের সময় হয়েছিল এবং এটা আমাদের কাছে লজ্জার, এটা তাহলে এটা তুমি মেনে নিচ্ছ, তোমাদের কাছে লজ্জা? অবশ্যই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে
একজন বাঙালি হিসেবে এবং এই একজন শিক্ষিত নাগরিক হিসেবে এটা আমার কাছে লজ্জার। বেশ, গত এই পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যেই যেই কাণ্ডগুলো ঘটেছিল এই সবটাই লজ্জার, কিন্তু তার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু বারবারই সেগুলো হয় কোর্টে চ্যালেঞ্জড হয় বা বিরোধীদের বা অ্যাজ এ হোল সোসাইটির বা এই মানে যারা চাকরি হারাচ্ছিলেন তাদের তরফ থেকেও একটা নন কোঅপারেশন সবসময় এসেছে। এবং এটাও নর্মাল, এটা তারা যদি নিজেরা যদি তারা মানে এরকম ভাবে সাফারার হন তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস এসছে, তো সেই জায়গাটায় তিনি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জিনিসটা কোর্টে গড়ায় এবং কোর্টও বিভিন্ন সময় বিভিন্ন রকমের তারা অর্ডারস দিয়েছিলেন এবং এখন পুরো জিনিসটাই এই একটা টেম্পোরারি সেট আপের মধ্যে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই চোরের সরকার যদি চলে যায় তো তারা এসে সমস্ত কিছু ঠিক করে দেবেন। কিন্তু এই 100 দিন পেরিয়ে গেছে, আমি মানছি 100 দিনে অনেক কিছু করা যায় না, কিন্তু তাদের তো একটা ভিশন থাকবে, একটা তো পলিসি থাকবে। মানে এখানে যিনি বসে আছেন আমার সাথে প্যানেলিস্ট সহ আলোচক যিনি বসে রয়েছেন তিনি একজন যোগ্য শিক্ষক, তো তিনি বলছেন যে তাদের সাথে একবার দেখাও করছে না, সরকার দেখা করছে না, কোনো সরকারি প্রতিনিধি দেখা করছে না, বিজেপি পার্টির কেউ দেখা করছে না। তাদের যদি এই সম্বন্ধে যদি কোনো বক্তব্যই না থাকে, সবকিছু যদি তারা আজকে তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে, সিপিএম এর ঘাড়ে চাপাচ্ছে, মোগল যুগে চাপাচ্ছে, তাহলে তো হবে না। সবকিছু দায় দায়িত্ব তো মমতা ব্যানার্জি আর নেহরুর হতে পারে না। বেশ। তো তারা যখন ক্ষমতায় এসছে তাদের অ্যাটলিস্ট তাদের পলিসিটা সেটাকে ক্লিয়ারলি বলতে হবে, যাতে তারা বুঝতে পারেন যে কিভাবে আগামী দিনে তারা এগোবেন। আমি আবার আসবো, কিন্তু বাবু আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা এই মুহূর্তে কি চাইছেন তার আগে আরেকজন যোগ্য চাকরিহারা শিক্ষক রাকেশ আলম কি বলেছেন এই নিয়ে শুনুন। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আমাদের এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টে এমএ ফাইল করলেও সেই এমএ ফাইল কিন্তু লিস্টেড হচ্ছিল না এবং সুপ্রিম কোর্টে লাগাতার ছুটি থাকার জন্য আজকে এবং আগামী 31শে অগাস্ট ছিল শেষ দিন। তাই আজকে আমরা আমাদের লয়ার নিয়ে আমরা চিফ জাস্টিসের বেঞ্চে এটিকে লিস্টেড করার জন্য শুনানি করার জন্য আবেদন জানাই এবং আমাদের যা আপাতত স্বস্তির খবর সেটা 31 অগাস্টে সেটা লিস্টেড হয়েছে এবং আমরা আশাবাদী সেদিন শুনানি হয়ে আমাদের এক্সটেনশনটা হয়তো হবে। তাই আমাদের মূলত এখনও আমাদের প্রধান দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিরোধী দলনেতা থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2016 প্যানেলের সকল যোগ্য চাকরিহারা শিক্ষকদের তিনি সুপ্রিম কোর্টে আইনি ব্যবস্থার মাধ্যমে চাকরি ফেরাবেন, আমরা এখনও সেটাই চাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই যে অনগোয়িং প্রসেস সেখানে দিনের পর দিন নতুন জটিলতা তৈরি হচ্ছে, মাঝপথে রুলস চেঞ্জ হচ্ছে, এর ফলে আবার আইনি জটিলতার মধ্যে নিয়োগ কিন্তু থমকে রয়েছে। তাই এমনও তো অবস্থায় আমাদের এক্সটেনশনটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং আমরা হয়তো আজকে সাময়িক স্বস্তি বোধ করছি যে আমরা এক্সটেনশনটা পেয়ে যাব এবং এই এক্সটেনশন যতদিন পর্যন্ত না আমাদের সকলের কোনো পার্মানেন্ট সলিউশন হচ্ছে সেটা রাজ্য সরকার, সেটা কমিশন, পর্ষদ এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের এই দায়ভার নিতে হবে, কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পেছনে আমাদের মেহবুব বাবু, আমি একদম সরাসরি আপনাকে প্রশ্ন করব। বহু মানুষজন অনুষ্ঠান দেখবেন, আপনার যারা সহকর্মী আছেন তারা দেখবেন, বন্ধু বান্ধব দেখবেন, তাদের বাড়ির লোকজন দেখবেন। রাকেশবাবু পরিষ্কার বলছেন যে হয়তো এক্সটেনশন 31 তারিখ হয়ে যাবে, কিন্তু এক্সটেনশন হওয়াটাই কি আলটিমেট? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এক্সটেনশন হওয়ার পরও পরবর্তীকালে আপনারা কি চাইছেন এবং আপনাদের মূল দাবি কি বলুন। ও আমার সহযোদ্ধা রাকেশ আলম যে ভিডিওটা বার্তাটা দিয়েছেন সেটা একদম স্পষ্ট, দুটো দাবি আছে। একটা হচ্ছে যে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফদের আমরা স্বপদে বহাল করার জন্য সুপ্রিম কোর্টের কাছে যাব, তো সেই প্রতিশ্রুতি তিনি কার্যকর করুক, এটাই আমাদের 1 নম্বর দাবি। আর যেটা দ্বিতীয় কথা, যে এক্সটেনশনটা সত্যিই আমাদের কাছে সলিউশন নাই, কিন্তু এক্সটেনশন ছাড়া আমাদের উপায়ও নেই। কারণ এই মুহূর্তে আমাদের যতদিন না এই রিক্রুটমেন্ট প্রসেসটা সুন্দর করে একটা জায়গায় যাচ্ছে বা আমাদের ফিরিয়ে আনার পূর্ণাঙ্গ ব্যবস্থা হচ্ছে, ততদিন এক্সটেনশন তো আমাদের রাখতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমি দাদার একটা কথা আমি শুনছিলাম সেটা নিয়ে, যে পার্থর আমলে দুর্নীতি হয়েছে, পার্থর আমলে দুর্নীতি হলেও মমতা ব্যানার্জি সেই দায় এড়িয়ে যেতে পারেন না, কারণ তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, আমরা কিন্তু বিকাশ ভবন থেকে আমাদের চাকরি যাওয়ার পর বারবার সেখানেও আমরা দাবি করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন, আমাদেরও লয়ার্স আছে, তারাও বিভিন্ন লিগ্যাল অ্যাডভাইস দিয়েছেন,
তিনি আমাদের সঙ্গে একবার দেখা করুন, তিনিও কিন্তু দেখা করেননি। এবং এখনো শুভেন্দু অধিকারী যিনি প্রতিশ্রুতি দিয়ে এসছিলেন যে আমরা 7 দিনের মধ্যে সবকিছু মেকআপ করব, কিন্তু এখনো পর্যন্ত তিনিও দেখা করেন। দেখা তো দূরে থাক, আমাদের বিষয়ে একটা মুখও খোলেননি যে কি করবেন। কেন তার মানে কেন আমি কি বলছেন, কি আপনি আপনি যখন বলছেন কি শিক্ষামন্ত্রী বলছেন? দেখা করেছিলেন আপনাদের। শিক্ষামন্ত্রীও আমাদের সঙ্গে অ্যাপয়েন্টেড ভাবে দেখা করেননি। আমাদের যারা গিয়েছিলেন তারা তাদের কাছে কোনো কিছু মানে খোলামেলা ভাবে বলেননি যে আমি তোমাদের জন্য কি ভাবছি। শুধু বিভিন্ন মিডিয়ায় এসে শুধু এটুকু বলেছেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি এবং দ্রুত সমাধান করছি। এই দুটো কমন ফ্যাক্টর আমরা আগের সরকারের আমলেও দেখেছি, এখনো দেখছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার বলা দরকার সেটা হচ্ছে যে সব থেকে বড় অপরাধ যদি আমাদের সঙ্গে কেউ করে থাকে, আমি মনে করি আমার একজন চাকরিহারা শিক্ষক হিসেবে মনে করি যে গোটা ভারতবর্ষে যে সমস্ত শাসকরা ক্ষমতায় থেকেছে তাদের একটা স্বাভাবিক সত্য হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত। প্রত্যেকটা শাসক দুর্নীতিগ্রস্ত। আমরা ইউপিতেও দেখেছি শিক্ষক নিয়োগ এবং কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে, বিহারেও দেখেছি, পাঞ্জাবেও দেখেছি, গুজরাটেও দেখেছি। 14 থেকে 24-এর মধ্যে 11টা নিয়োগ দুর্নীতি গুজরাটে আছে। তাহলে এই এত নিয়োগ দুর্নীতির মধ্যে শুধু প্রত্যেকটা জায়গায় স্বাভাবিক নিয়ম ছিল যে আনটেন্টেড টিচার যারা আর যারা আনটেন্টেড আর টেন্টেড এই দুটো যখন সেগ্রিগেশন হয়ে যায় তখন টেন্টেডদের কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, কারণ অথরিটির ভুলের জন্য মাস টার্মিনেট করা যায় না, এটা সুপ্রিম কোর্টের নিয়ম আইন। কিন্তু এই প্রথমবার ইচ্ছাকৃতভাবে এই যে আমাদের যে জাজমেন্টটা হয়েছে, আমরা মনে করছি বর্তমান সময়ের বিচার ব্যবস্থা যেভাবে ম্যানিপুলেট হয়েছে এবং বিচারকরা যেভাবে বায়াসড হয়েছে সেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। আমরা এসআইআর এর প্রশ্ন দেখেছি যে বায়াসড হয়েছে, আমরা নিটের প্রশ্ন কেলেঙ্কারির ক্ষেত্রে দেখেছি, আমরা এসএসসির দুর্নীতির ক্ষেত্রেও দেখেছি যে বিচারপতিরা কোনো না কোনো দিকে একটা তাদের যে দাঁড়িপাল্লা সেটা একটা দিকে কোথাও যেন ঢলে আছে এবং তারা যেন বসে আছেন এবং পিছন থেকে কেউ একজন জাজমেন্ট দিয়ে দিচ্ছেন এবং সেই জাজমেন্ট তারা প্রকাশ করছেন। এবং আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আমরা যে ন্যায় বিচার পাইনি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে বা হাইকোর্টের যে জাজরা দিয়েছেন স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে টেনে এনেছেন, আমাদেরকে সিনারিতে রাখার কোনো দরকার ছিল না। এবং আমরা একটা সিবিআই ইনভেস্টিগেশনের কথা বারবার দেখেছি যে কোর্ট সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছেন, একটা নিরপেক্ষ তদন্ত কমিটি, সে এই 4টে চার্জশিট ফাইল করে দেখিয়ে দিয়েছে কারা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিগ্রস্ত নয়। তাহলে এই সিবিআই ইনভেস্টিগেশনের উপরে আমরা দেখতে পাচ্ছি যে কখন সিবিআই ইনভেস্টিগেশনটা মানা হচ্ছে, যখন কোনো একটা শাসকের রাজনৈতিক এজেন্ডা কার্যকর করার জায়গা থাকছে তখন সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে, আর যখন সেটাকে তার রাজনৈতিক এজেন্ডার বাইরে চলে যাচ্ছে তখন সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। তাহলে সিবিআই এর যে নিরপেক্ষ তদন্ত কমিটি, সিবিআই হিসাবে তার একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে নিরপেক্ষ প্রতিষ্ঠান, তার ভূমিকা, তার রিপোর্টের কি ভূমিকা থাকলো? বেশ বেশ তাহলে আমাদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের একটা অংশীদার আমরা হয়েছি। আমরা ন্যায় বিচার চাইছি। তৎকালীন সময়ের বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি আমাদের কাছে সেই প্রতিশ্রুতি কার্যকর করেন আমরা অত্যন্ত খুশি হব এবং আমরা তার মানে তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। মুখ্যমন্ত্রীর উপর এবং আপনাদের ভরসা আছে? তমলুকের মুখ্যমন্ত্রী এমপিরও কোনো বক্তব্য শুনছি না এখন। মুখ্যমন্ত্রীর উপর আপনার ভরসা আছে? দেখুন, জনতার আমার দরবার ভরসা নয়, করছেন, এতগুলো সাধারণ মানুষের teacher, কথা শুনছেন, বলুন। এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা মানে নতুন সরকারের কাছে আশাবাদী যে নতুন সরকার কিছু করবেন, কিন্তু তারাও প্রতিদিন কোথাও না কোথাও আস্তে আস্তে তাদের সেই বিশ্বাসে আস্তে আস্তে ফাটল ধরছে। কারণ এতদিন হয়ে যাওয়ার পরেও যখন দেখা পর্যন্ত করছেন না, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে তিনি বারবার এসছেন, তার প্রতি ভরসা দেখিয়েছেন, তিনিও ভরসা দেখিয়েছেন এবং দেখা করেছেন বারবার। আজকে এতদিন হয়ে যাওয়ার পরেও তিনি আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করছেন না। যেভাবে মমতা ব্যানার্জি বারবার চাকরি তার দুর্নীতির কারণে গিয়েছিল, তিনিও দেখা করেননি যে আমাদের বক্তব্যটা কাছ থেকে শুনুক। মানে আপনারা রিপিটেশন দেখতে পাচ্ছেন কোন একটা জায়গায়। ডিজাস্টার সিচুয়েশনে মুখ্যমন্ত্রী দেখা পর্যন্ত করেননি। বেশ আমাদের রক্তাক্ত হয়েছে শিক্ষকরা, আজকেও কিন্তু সেই একই জায়গায় দাঁড়াচ্ছে, কোনো পরিবর্তন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। যে কারণে আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছিলাম যে রং বদলেছে কিন্তু দিন আমাদের বদলায়। মনোনন্দী খুব খুব সংক্ষেপে এরকম বর্তমান মুখ্যমন্ত্রী বলছিলেন 7 দিন, সেখানে তো 100 দিন পেরিয়ে গেল, বলুন সংক্ষেপে। প্রথমত এটা একটা জুডিশিয়াল ম্যাটার, মানে যেহেতু আদালতে চলে গেছে ব্যাপারটা, সেজন্য আদালত যা করবে তার উপর নির্ভর করতেই হবে, মানে এটা কিছু করার নেই, ওনারাও জানেন সেটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গুরুত্ব দেওয়া।
গুরুত্ব দেওয়া, অর্থাৎ এই যে অসহায় শিক্ষকেরা যারা এরকম একটা মানে আনসার্টেনটির মধ্যে রয়েছে যে চাকরিটা থাকবে কি থাকবে না, কবে রায় বেরোবে, এই আনসার্টেনটিটা তো তাদের প্রাপ্য নয়। কাজেই এটাই বলবো যে শিক্ষা দপ্তরকে, বর্তমান যারা শিক্ষামন্ত্রী বা দপ্তরে আছেন, তারা এই ব্যাপারটা একটু গুরুত্ব দিন, আর কিছু নয়। শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি নিশ্চয়ই 100 দিনটা খুবই কম সময়, 100 দিনের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, সেটা এনারাও জানেন এবং যে যারা দায়িত্বপ্রাপ্ত তারাও জানেন। কিন্তু আর কিছুই না, একটু সংবেদনশীলভাবে তাদের বক্তব্য শোনা এবং শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া, এটাই বেশ। আমাদের বক্তব্য। নীলাঞ্জন, খুব খুব সংক্ষেপে আমরা বিরতি নেবো, বলো। একদমই, উনি যেটা বলছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরও দায় আছে এবং দায় তো আছে, এবং দল হিসেবেও আমাদের দায় আছে, সেটা আমি প্রথমেই স্বীকার করলাম। এবং মুখ্যমন্ত্রীর দায় ছিল বলেই তিনি কিন্তু তার সরকারের তরফ থেকে যারা আইনজীবী ছিল তারা প্রত্যেকে কিন্তু এই যে যারা এফেক্টেড, যারা টিচার্স ছিলেন তাদের পক্ষেই সবকটা মুভমেন্ট করেছিলেন, লিগাল যেই মুভমেন্ট গুলো ছিল। তো সেইটা একটা বলা। আর দ্বিতীয় কথা, উনি একটু যেটা interrupt করছি, কালেক্টিভ, একটু, সেটা হচ্ছে যে সবগুলো নয় না, যদি এটাই হতো তাহলে উনি ওই সুপার নিউমারি মানে নিউমেরিক পোস্ট। নিউমারিক পোস্টটা তৈরি করতেন না, এটাও আরেকটা অন্যায়। এটা আর না আমাদের নেই, নিয়োগের সঙ্গে কিন্তু কোনো না 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 সুপারনিউমারি নেই, সম্পর্ক কিন্তু ছিল এটা না। করেছিলেন, তার মানে একটা অন্যায়কে চাপা দিতে কিন্তু আরেকটা না না, অন্যায় করা সেটা সেটা হয়েছিল। আপনি যেটাকে অন্যায় বলছেন সেটাই একটা হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ তার কাছে ছিল। তো সেটা আপনার মানে অ্যাসেসমেন্ট হতেই পারে। আমি বলছি যে তার না না, আমার সবসময় একটা অ্যাসেসমেন্ট নয় এটা, তার মানে সবসময় একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি পুরো বিষয়টাকে দেখেছেন, এক। দ্বিতীয় কথা, একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে। পার্থ চ্যাটার্জি তার ক্যাবিনেটেরই সদস্য ছিল, ক্যাবিনেট কলিগ ছিল, সেই ক্যাবিনেটে কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীও ছিল, এটাও খুব মজার ব্যাপার। তো তাহলে দায়টা সেইভাবে কালেকটিভ রেসপন্সিবিলিটি শুভেন্দু অধিকারীর ওপরেও পড়ে। আর সেকেন্ড কথা হচ্ছে, বর্তমান শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, তার থেকে তো আমরা কিছু একটা বক্তব্য শোনার চেষ্টা করব, তার থেকে আমরা কিছুই পাচ্ছি না। তিনি একদিন বললেন যে আমি স্যাটা গরম কাজকর্ম করব, তো তার থেকে কিছু একটা স্যাটা গরম কোনো সলিউশন আমরা পেলে একটু ভালো লাগতো। এসএসসি চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং আপনাদের সামনে আপডেট কি কি সেগুলো তুলে ধরেছি। আরও একবার দর্শকদের জন্য, আমরা বাংলার মানুষের জন্য, 26,000 চাকরি বাতিল, আপনারা প্রত্যেকে জানেন। সুপ্রিম কোর্ট বলেছে 31শে অগস্ট পর্যন্ত কিন্তু তাদের চাকরি বহাল, অর্থাৎ সাময়িক স্বস্তি। তারপর 31শে অগস্ট আবার নতুন করে কিন্তু শুনানি, এবং যদি এক্সটেনশন হয়, যদি এক্সটেনশন ধরেও নেওয়া যাক, যদি সেরকমই যদি এক্সটেনশন হয়, সুপ্রিম কোর্ট বলে, নির্দেশ দেয়, তাই এটাই কি আলটিমেট সলিউশন, এদিকে সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এবং বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল নেতা ছিলেন, আমরা চালিয়েছি, তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু তিনি যদি ক্ষমতা, বিজেপি যদি সরকারে আসে, তাহলে কিন্তু এই প্রবলেম, যে প্রবলেম ছিল, যে প্রবলেম চাকরি বাতিল নিয়ে একদম হুলুস্থুলুস ব্যাপার, গোটা রাজ্য জেগে গেছিল, রাস্তা নেমে গেছিল, কিন্তু চাকরিহারা শিক্ষকদের সেই আন্দোলন, যতগুলো ফ্যাক্টর ছিল বিধানসভা নির্বাচনে, তার মধ্যে কিন্তু অন্যতম ফ্যাক্টর। এর মধ্যে কমন ফ্যাক্টর বলে কিন্তু একটি শব্দ আমাদের আলোচনায় বিরতিতে যাওয়ার আগে উঠে এলো। এই কমন ফ্যাক্টরটা কি, আমরা কিন্তু সেটাই জানবার চেষ্টা করছি। প্রথমেই মোহনান্দা দি, আপনাকে জিজ্ঞেস করব। মেহবুব বাবু কিন্তু বলছেন যে আগের মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী, বাকযুদ্ধ তো চলছে, এই নিয়ে অনুষ্ঠানও আপনারা দেখেছেন। কমন ফ্যাক্টর বলে কিন্তু একটা জিনিস, আপনার কাছে কমন ফ্যাক্টর বলে কি মনে হচ্ছে? না, কমন ফ্যাক্টর মানে নতুন সরকার এসেছে, 100 দিন হয়েছে, বেশি দিন হয়নি, তাদের কি কাজকর্ম বা তারা কিভাবে এই জিনিসটা দেখছেন সেটা মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে, এবং অবশ্যই যারা চাকরি হারা মানুষ তারা তো আরো বেশি করে উদ্গ্রীব হয়ে রয়েছে। কাজেই আমি একটু আগেও যেটা বললাম যে আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, অত্যন্ত দুর্নীতি হয়েছে, সেটাকে উনি হ্যান্ডেল করতে পারেননি, মানে তার বিচার মানুষ করেছে। কিন্তু এখন যারা এসেছেন শিক্ষা জগতে এবং শিক্ষা ক্ষেত্রের, এই যে দুর্নীতি বা এই চাকরি হারা শিক্ষক, তাদের ক্ষেত্রে একটু সংবেদনশীল হয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটা কি করে সমাধান করা যায়, সেইটা কিন্তু দেখা অত্যন্ত প্রয়োজন। এবং এটাই আমরা আশা করব যে শিক্ষা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যেন অবহেলিত না হয়। ভীষণভাবে অবহেলিত হয়েছে, কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের আশা যে তারা শিক্ষকদের কথা শুনবেন এবং এটাকে গুরুত্ব দেবেন, দিয়ে এটা কি করে সমাধান করা যায়, আবার সেই ঋত গৌরব কি করে আমরা ফেরত পাবো, সেই দিকে একটুখানি তাদের নজর দিতে হবে। বেশ, মেহবুব বাবু, কমন ফ্যাক্টর আপনি বললেন, আপনি অনেকবার সময় চেয়েছেন,
বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো রকম পজিটিভ ফিডব্যাক কিন্তু আপনি পাননি, এবং বিরোধী দলনেতা থাকাকালীন তিনি কি বলেছেন আমরা ইতিমধ্যেই চালিয়েছি। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এইগুলো কিন্তু গোটা বাংলার ইমোশনকে নাড়িয়ে দিয়ে গেছিল 2025-এ, অর্থাৎ ধস্তাধস্তি থেকে, মারামারি থেকে, শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর, শিক্ষক এবং শিক্ষিকা, তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি, তারাও কিন্তু সামিল ছিলেন। এই ছবিগুলো কিন্তু আর বাংলার মানুষ দেখতে চাননি। মেহবুব বাবু, আপনি বলেন কমন ফ্যাক্টর, আপনি কমন ফ্যাক্টর কোনটাকে দেখছেন? যে ছবি আপনি দেখাচ্ছেন, এই ছবি আমাদের যখন ফ্রেশ সিলেকশনের অর্ডার হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, একদম। যখন আমাদের কোনো দোষ ছিল না সেটা প্রমাণিত, হুম। সুপ্রিম কোর্ট নিজেই বলেছে তার হার্ট বার্ন হয়ে যাচ্ছে এদেরকে শাস্তি দিতে, কিন্তু শাস্তি দেবো। আমি জানি যদিও এরা দুর্নীতিগ্রস্ত নয়, এরা অপরাধী নয়, এরা নিষ্পাপ, তবুও শাস্তি দেবো, এটা কোন আইন আমি জানি না। কিন্তু তারপরে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের সঙ্গে দেখা করুন, আমরা আপনি ফ্রেশ সিলেকশন কিভাবে করতে চাইছেন, কি করতে চাইছেন দেখা করুন। এবং একবার দুবার নয়, বারবার আমরা কালীঘাট অভিযানের দিকে গিয়েছিলাম, আমরা ওয়াই চ্যানেলে অনেকদিন ধরে ধর্ণা দিচ্ছি, বিকাশ ভবনের সামনে তো ভীষণ একটা খারাপ সিচুয়েশন আমাদের হয়েছে, গোটা বাংলা দেখেছে রক্তাক্ত চিত্র। কিন্তু কমন ফ্যাক্টর এটাই যে সেদিনও কিন্তু আমাদের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি এত বড় একটা তার মানে তিনি দায়িত্বে থাকাকালীন অবস্থায় যে দুর্নীতি আমাদের সঙ্গে যে দুর্নীতির ঘটনা ঘটেছে এবং চাকরি যাওয়ার ঘটনা ঘটেছে এতগুলো, 26,000-এর চাকরি গেল, তার অন্তত এটা উচিত ছিল সহানুভূতির সঙ্গে আমাদের সঙ্গে বসে একটা আলোচনা করে আমরা কি বলতে চাইছি, আমাদের বক্তব্যটা শোনা, যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। কিন্তু সেদিনও সেই মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি। আর আজকেও আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন বিরোধী দলনেতা তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এলে 7 দিনের মধ্যে আমি সুপ্রিম কোর্টে যাব, যেহেতু রাজ্যের বিধায়করাই হচ্ছে আইনগত জায়গা থেকে তারা খুব শক্তিশালী, তাই তারা সেই রকম একটা ব্যবস্থা করে সুপ্রিম কোর্টে যাবে এবং যারা আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ তাদের চাকরি পুনর্বহাল করার চেষ্টা করবেন। এতদিন হয়ে যাওয়ার পরেও তিনি না আমাদের সঙ্গে দেখা করেছেন, না এখনো পর্যন্ত আমাদের নিয়ে এই ব্যাপারগুলোর কোনো উদ্যোগ নিয়েছেন, বা আমাদের এই যে নিয়োগটা হচ্ছে সেটার মধ্যেও আমরা কিভাবে করতে পারি সেই আলোচনা করতে পারতাম, সেই সব ব্যাপারে কোনো দেখা করেননি। তাহলে সেই পার্থক্য, সেই কমন ফ্যাক্টর এটাই যে দেখা করার প্রশ্নে বা আমাদের নিয়ে ভাবার প্রশ্নে, দায়ার্দ চিত্তে ভাবার প্রশ্নে এখনো পর্যন্ত আমরা কোনো পার্থক্য দেখতে পাইনি। বেশ, পার্থক্য দেখতে পাই। নীলাঞ্জন, তোমার কাছে আসবো, কিন্তু তার আগে বর্তমান মুখ্যমন্ত্রী তখন কি বলেছিলেন? অনেক কিছু বলেছিলেন, তিনি অনেকবার গেছিলেন। আমরা একটা ক্লিপ চালিয়েছি, আরো একটি ক্লিপ দেখুন। তখন বিরোধী দল নেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শুনুন। শিক্ষাকর্মীদের বাঁচান, আজকে তারা খুব কষ্টে আছে, আমরা আছি, শিক্ষক সুভাষ সোরেন আমি আছি, আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম, দায়িত্ব আমার। চাকরিহারা যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের বাঁচান, আজকে তারা খুব কষ্টে আছে, আমরা আছি, শিক্ষক সুভাষ সোরেন আমি আছি, আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ, যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম, দায়িত্ব আমার। আপনারা যখন শুনলেন, যখন বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, তিনি পরিষ্কার বলছেন বিজেপি সরকারের দায়িত্ব আমার, তিনি এখন মুখ্যমন্ত্রী। কিন্তু 100 দিন হয়ে গেলেও মেহবুব বাবুরের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত তিনি সাক্ষাৎ করেননি। 31 তারিখের পর তাদের কি ভবিষ্যৎ? নীলাঞ্জন, দেখুন, মুখ্যমন্ত্রী দেখা করেননি, তিনি তো দেখা করার প্রয়োজনও পড়ে না। তিনি অনেক কিছু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তিনি নিজে দায়িত্ব নিয়েছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যদি তার প্রতিশ্রুতিগুলো রাখতেন, অর্থাৎ প্রশাসনিক স্তরে তিনি যদি তার বক্তব্যগুলো মানে কার্যকর করতেন, তাহলে তো আর আলাদা করে দেখা করার প্রয়োজন পড়তো না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় বিজেপি ক্ষমতা আসার পর থেকে মানুষ অনেক রকমে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ দেখেছে। সেটা অন্নপূর্ণা ভান্ডার বলুন, ডিএ বলুন, যুব শক্তি বলুন, বা প্রেগনেন্ট মহিলাদের 21,000 টাকা অনেক কিছু দেওয়া হয়েছে। তারা যেটা চেয়েছিলেন সেন্ট্রাল স্কেলে দেওয়া, সেটা এখনো অব্দি তারা কেউ পাননি। তো ওই অক্টোবরে দেওয়া হবে বা মাসির কবে গোপ গজাবে, মেশো হবে, ওই সমস্ত কথা বলে লাভ নেই, এখন অব্দি পাননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়
শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি সেটা আজকের দিনে কেউ বিশ্বাস করে না। তাই দেখা করলে বা না করলে কি সমাধান হতো আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়, শি ইজ নোন ফর কিপিং হার ওয়ার্ডস। তিনি যেই বক্তব্য রেখেছিলেন তিনি সেগুলোতে স্ট্যান্ড করেছিলেন, দেখা করেছিলেন, করেননি। তিনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তদানীন্তন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি গেছিলেন, দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ গেছিলেন, এগুলো আমরা দেখেছি। বেশ। তো ইনফর্মালি অনেক কিছু সেটেল করার ব্যাপার ছিল, সেটা চেষ্টা হয়েছে, প্রচেষ্টা হয়েছে, কিন্তু যেই জিনিসটা আইনি জটিলতায় ফেসে গেছে এবং অনেক চাকরি খেকো লোকজন তো আছে যাদের নিজেদের শুধুমাত্র টাকাটা বা চেম্বারে ফিসটা এলেই হবে, এরকমও লোকজন রয়েছে মার্কেটে। তো তাদের সবারই এর মধ্যে দায় রয়েছে। কিছু কিছু বড় বড় লোকজন যারা অনেক জাজমেন্ট দিয়েছিলেন তারা আজকের দিনে বিজেপির সাংসদ হয়ে তাদেরকে আর মার্কেটে দেখা যায় না, টিভিতেও দেখা যায় না, কোথাও ইন্টারেস্টিং দেখা যায় না। স্টেটমেন্ট। বেশ। মনোনন্দি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে মেহবুব বাবুকে জিজ্ঞেস করি, আমি আছি পরিষ্কারভাবে কিন্তু তিনি বিরোধী দলনেতা তখন আশ্বস্ত করছেন, আজ তিনি মুখ্যমন্ত্রী। এখনো আপনাদের বিশ্বাস কি আছে? দেখুন, বিশ্বাস শব্দটা চূড়ান্ত নয়, আপেক্ষিক। যতক্ষণ পর্যন্ত না আমরা দিনের আলো দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত শাসককে বিশ্বাস করার, অন্তত ব্যক্তিগত প্রশ্নে আমি কোনো শাসককে বন্ধু মনে করি না। ক্ষতিগ্রস্ত জনগণ কখনো মানে শাসককে বন্ধু মনে করবে যে শাসক আমাকে পরিত্রাণ ঘটাবে আমার, আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না আমার এই ক্ষতিগ্রস্ততার জায়গা থেকে আন্তরিকভাবে শাসক দেখবে এবং আমাকে পরিত্রাণ পাওয়ানোর রাস্তা তৈরি করবে, বেশ। ততক্ষণ পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। আগের সরকারকেও বিশ্বাস করিনি, এখনো বিশ্বাস করছি না। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের উপর নাই, কিন্তু অগণিত 26,000 শিক্ষক শিক্ষিকা কিন্তু বিশ্বাস করেছেন এবং প্রতিদিন একটু 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 করে তাদের বিশ্বাসে ফাটল ধরছে। কারণ তারা এতদিন পরেও মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কেউ আমাদের নিয়ে কোনো পজিটিভ জায়গা বলেননি, অথচ প্রতিদিন আমাদের যে নিয়োগটাও চলছিল সেখানে একটু একটু করে নতুন নতুন জটিলতা নিয়ে আসছে। বেশ। ফলে বিশ্বাস তো ভাঙবে, ফাটল ধরবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু এই পর্ব যারা দেখবেন, অর্থাৎ শাসক দলের যারা নেতা নেত্রী দেখবেন, নিশ্চয়ই আমরা চাইবো মুখ্যমন্ত্রী অবিলম্বে ব্যবস্থা নিক এবং চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করুক। মহানন্দী, খুব সংক্ষেপে আপনি সেকেন্ড ক্লিপ শুনলেন যেখানে পরিষ্কার কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, তখন বিরোধী দল নেতা, আমি আছি, বিজেপি সরকার আসুক, ব্যবস্থা করবে। খুব সংক্ষেপে। হ্যাঁ, আমাদের এটাই অপেক্ষা যে শিক্ষা ক্ষেত্রকে পশ্চিমবঙ্গে আবার গুরুত্ব দিয়ে নিয়ে আসা হোক, যে মানুষরা, যে শিক্ষকেরা যারা যাদের স্থান হচ্ছে ক্লাসরুমে স্টুডেন্ট পড়ানো, তারা রাস্তায় আন্দোলন করছে বা পুলিশের লাঠির আঘাত খাচ্ছে, এটা আমরা দেখতে চাই না। কাজেই আবার সেই শিক্ষা তার গৌরব ফিরে পাক এবং বর্তমান সরকার এটা গুরুত্ব দিয়ে দেখুক, সুপ্রিম কোর্টে যাক, ওদের যে মামলাটা সেটাকে সরকার দায়িত্ব নিয়ে কিভাবে সমাধান করা যায় সেটার চেষ্টা চালাক, এটাই আর্জি রাখবো। বেশ, আমাদের সেই দিকে নজর থাকবে এবং আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই নিয়ে আপডেটেড করতে থাকবো। এবার আমরা যে টপিক নিয়ে কথা বলবো, দেখুন, এরকম বিরোধী বোধহয় বাংলা কোনো দিন দেখেনি। মানে দুভাগে বিভক্ত বিরোধী দল, দুভাগে বিভক্ত। একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। 28 অগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কিন্তু প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন গত বছরও কিন্তু ধুমধাম করে হয়েছিল। পার্ক স্ট্রিট, মেয়র রোড, এই অঞ্চলে প্রচুর ছাত্রছাত্রী একসাথে এসেছিল। আজকে তারাই কিন্তু দুটো ভাগে বিভক্ত। এবার কি হবে? হাইকোর্টের দুটো দল, অর্থাৎ দুটো পার্টি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুটো ভাগে কিন্তু মুভ করেছিল এবং হাইকোর্ট দুজনকেই পারমিশন দিয়েছে। ঋতব্রত তৃণমূলকে বলেছে রানী রাসমণি রোডে সেখানে করতে মিটিং, এবং কালীঘাট তৃণমূলকে বলেছে বিড়লা তারামণ্ডলের সামনে করতে। আমরা এই নিয়ে কিন্তু আলোচনা করব। তার আগে আপনাদের সামনে প্রথমেই রাখবো ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আকরুজ্জামান এই অর্থাৎ 28 তারিখে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে কি বলেছেন, শুনুন। কালীঘাট বন্তির কিছু সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সকাল 9টায় এসে ফাঁকা চেয়ারের ছবি তুলে নিয়ে গিয়ে বলবে লোক হয়নি। সঠিক সময় যদি আমাদের 12টার সময়, 12:30টার সময় যদি ওনারা এসে দেখেন কত লোক আছে, গতবার যেটা ওরা মিথ্যা অপপ্রচার করেছে, ওদের কিছু সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকাল 9টায় ওদের লোকজনকে পাঠিয়ে দিয়ে ফাঁকা চেয়ারে ছবি নিয়ে গেছে। এই চালাকি বারবার চলবে না, এটা মানুষ ধরে ফেলেছে। ওনার টাইমটা দিয়ে যাতে, ওনার যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া পাঠাবে, টাইমটা দিয়ে যাতে ছবিটা করে। পরিষ্কার শুনলেন, কিন্তু আমরা মুখ্য সচেতক ঋতব্রত তৃণমূল শিবিরের
আখরুজ্জামান বাবু কি বললেন। নীলাঞ্জন, তোমরা ফাঁকা চেয়ারের ছবি এগুলো কি করছো? বাংলার মানুষকে বোকা ভাবছো নাকি তোমরা? দেখুন, গত 21শে জুলাইয়ের কথা তিনি বলছেন, যে এই 21শে জুলাই খুবই আনফর্চুনেটলি তারা একটি স্টেজ সাজিয়েছিলেন, খুব সুন্দর সাজিয়েছিলেন, ভালো ভালো চেয়ার, বড় বড় সুন্দর সুন্দর উত্তরীয় শাল, অনেক কিছু দেখেছি। তো সেটায় স্টেজ কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল সেদিন। এত নেতা, যত রকমের তৃণমূলের গদ্দার, মির্জাফর, সমস্ত কিছু সব একসাথে তারা হাজির ভোটের আগে তো তারা কিন্তু- তোমাদের সঙ্গে ছিল, হ্যাঁ, একসাথে ঠিক ছিল আছে, ওই জন্যই তো গদ্দার বলছি। গদ্দার মানেই তো বিশ্বাসঘাতক, এবং বিশ্বাস তারা ভঙ্গ করেছেন, সেই জন্যই তাদেরকে বলছি। তো এই অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক তারা সবাই, স্টেজ কানায় কানায় পূর্ণ ছিল, কিন্তু সামনে যেই চেয়ারগুলো ছিল সেখানে মাছি ভনভন করছিল। এবং এই ছবিগুলো আমরা তুলিনি, আমাদের লোক পাঠাতে হবে না, আমাদের মিডিয়া কেন গিয়ে তুলবে? আপনারা নিজেরা লাইভ করে দিন। আপনারা একটা আপনাদের তো টাকার তো হইগই নেই, আপনারা ওখানে একটা ইয়ে চালান, ওইটাকে কি বলে, ওই বড় বড় ওড়ে যেগুলো, ড্রোন একটা পাঠিয়ে দিন। ড্রোনে আপনারা দেখান আপনাদের ছাত্র সমাবেশ। আগেরটাও আপনারা দেখাতে পারতেন, আপনাদের ফুটেজ নেই কেন? যেগুলো আপনাদের মানে যে ফেসবুক প্রোফাইল থেকে আপনারা যেগুলো পোস্ট করেছেন, সেখানেও দেখলাম শুধু নেতারা ভাষণ দিচ্ছে তার ছবি, সামনে কোনো কিন্তু কর্মীদের ছবি নেই। আর তাদেরই পন্থী যেই চ্যানেলগুলো যারা বিজেপির বিট কভার করে, তারা সবাই গিয়ে, সরি বিজেপি মানে ওটা তো বিজেপিরই একটা ফ্র্যাঞ্চাইজি, সেই জন্য বললাম আর কি, তারা সমস্ত গিয়ে গিয়ে দেখাচ্ছে যে পুরো ফাঁকা, এবং লোককে ধরছে যে আপনি এসছেন কার বক্তব্য শুনতে, বলছে মমতা দি, বলছে মমতা দি এখানে আসবে না তো, বলছে তাহলে তো এখানে তো নয়, আমি তো অন্য জায়গায় যাব। এই হচ্ছে ব্যাপার, মানে যারা গেছিলেন অনেকেই দিকভ্রষ্ট হয়ে সেখানে গেছিলেন, নাইলে ওটা পুরোপুরি ফাঁকাই থাকতো। আর এই মানে যেটা আপনি যেটার কথা বলছেন, 28শে আগস্ট তারা কোথাও একটা পারমিশন পেয়েছে কোর্টের থেকে, কোর্ট বোধহয় বলেছে যে 1,500 ছাত্র নিয়ে প্রোগ্রাম করতে। 1,500 তারা কোথায় পাবে? কোথায় তাদের পেয়েছে আমি সাথে- তোমাকে বলে এবং দিচ্ছি, এটা- রানী এটা- রাসমণি রোডে পেয়েছে। যেখানেই আপনি, থ্যাংক ইউ, আপনারা ওদের একটু প্রচার করে দিন কোথায় পেয়েছে না পেয়েছে। না, তোমরাও তো পেয়েছো, তোমরা তো পিলার আমরা তো বলছি, হ্যাঁ, সামনে পেয়েছো। অ্যাবসলিউটলি, ওর দুজনকেই বলেছো। ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ, ওটাই জনসভা। আর অন্য জায়গাটায় তারা যদি স্টেজ দেখতে যান, সুন্দর সুন্দর মানে সেজে গুজে থাকা কিছু নেতা নেত্রী দেখতে চান, বালিশ বিছানা দেখতে চান, তাহলে যেতে পারেন আপনারা ওই আরেকটা যেখানে তাদের পারমিশন দিয়েছে। তা এবার কথাটা হচ্ছে 1,500 তাদেরকে ছাত্রকর্মী নিয়ে যেতে বলেছে, কোথায় পাবে তারা? কোর্টের, আমি এটা মনে করি ভীষণ অন্যায়। এরকম ভাবে ক্রুয়েল জোক তাদের সাথে করাটা একদমই ঠিক হয়নি। মানে আমরা যেরকম দেখলাম গত 21শে জুলাই তারা মানে 3 ডিজিট পেরোতে পারলো না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করে এখন একটা তোমার সুবিধা হবে অ্যানালাইজ করতে। দেখো ক্লিপ চালাচ্ছে 21 তারিখে, দেখো এবার এটা আপনি দেখাচ্ছেন, আপনি আজকে তো তোমারই সহকর্মীরা ছিল তো। হ্যাঁ, আমার অবশ্যই আমার সহকর্মীরা ছিল, আমার বন্ধু বান্ধব ওখানে অনেকে আছে। তো মানে ব্যক্তিগত স্তরে যারা মানে বন্ধু আর কি, বা যাদের সাথে এতদিন সংগ্রাম করেছি, তো তারা সবাই এখন চলে গেছে ওদিকে। আজকে দেখলাম তাদের 3 জন কোথায় গিয়ে একটা রাস্তাতে মাপজোপ করছে, 3 জন এক্স্যাক্টলি 3 জন, আরেকজনকে পাওয়া যাচ্ছে না। আর আখরুজ্জামান সাহেব গেছিলেন, তো আখরুজ্জামান সাহেব এইসব কথা বলতে পারেন, সকালবেলার কিছু ইয়ে নয়। আগেরবার যখন এই যে প্রভিশনাল বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন 2টোর সময়, তখন পেছন দিকে পুরো সারি সারি চেয়ার পুরো খালি। বেশ। এবার বলবো যে সেই চেয়ারে একটা করে বালিশ আপনারা পেতে রাখুন, দেখতে ভালো লাগবে। বেশ, মোহনানন্দী, এরকম বিরোধী বোধহয় প্রথমবার আপনারও দেখা, বাংলায় বিরোধী দল দুভাগে বিভক্ত, কিভাবে দেখছেন? 28 তারিখেও দুভাগে ভাগ, মোহনানন্দী। শোনো, আম্বেদকর, বি আর আম্বেদকর আমাদের কনস্টিটিউশন প্রণেতা, তিনি বলেছিলেন, তিনি হি ভিউড আ স্ট্রং ভোকাল অপোজিশন অ্যাজ অ্যান এসেনশিয়াল পিলার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি অ্যান্ড আ ভাইটাল সেফগার্ড এগেনস্ট ডিকটেটরশিপ। রাইট। উনি এই কথাটা ভীষণভাবে বলে গেছেন যে যদি গণতন্ত্রে বিরোধী না থাকে, এবং ভোকাল যেটা উনি বলেছেন যে মানে একেবারে কথা বলতে পারবে সেই রকম একটা মানে বিরোধী দল, শক্তপোক্ত বিরোধী দল না থাকে, তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি হয় না। এবং আরেকটা কথা উনি বলেছিলেন যে যদি এটা ভায়োলেটেড হয় তাহলে সেটা কিন্তু অটোক্রেসি দিকে চলে যাবে। আরও আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছিলেন যে রাজনৈতিক ব্যক্তি পূজা হচ্ছে স্বৈরতন্ত্রের মত প্রশস্ত করে। তাহলে বর্তমানে আমরা বাংলায় একটা অদ্ভুত জিনিস দেখছি, বাংলা তো বরাবরই খুব রাজনৈতিকভাবে সচেতন একটা রাজ্য, এবং এখানে নানাভাবে আমরা দেখেছি যে বিরোধী দল তাদের একটা গুরুত্ব ছিল, শাসক দল তাদেরও গুরুত্ব ছিল, মানে একেবারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা দেখেছি বিরোধী দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা।
কিন্তু বর্তমান এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ বিরোধী দুভাগে বিভক্ত, এবং কোনটা যে আসল বিরোধী সেটা নিয়ে এখনো বিচারাধীন। সিম্বল নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, সিম্বল নিয়ে কাড়াকাড়ি হচ্ছে এবং বিচারাধীন। 100 মানুষ জানে না, মানুষ বিভ্রান্ত, কারণ খবরের কাগজ থেকে যা মানুষ জানতে পাচ্ছে বেশ তাতে এ বলছে আমি আসল, ও বলছে আমি আসল। আসবো আবার দিল্লিতে মানে যেখানে এমপিরা রয়েছেন, যারা এতদিন বিরোধী হিসেবে একটি দলকে রিপ্রেজেন্ট করেছেন, তাদেরও মানে যে অ্যাকচুয়ালি কি স্টেটাস, যে তারা পার্লামেন্টে কতটা বিরোধী, মানুষ সেটা সন্দিহান হয়ে নিয়েও যাচ্ছে। প্রশ্ন, আমি এবং একটা সেটাও প্রতিবেদন দেখাবো, বিচারাধীন। আমি একটা নীলাঞ্জন মানে আসবো। just একটা আমি কথা আমি বলবো। আসবো, তোমার ব্যালেন্স করতে সুবিধা হবে। একটা প্রতিবেদন দেখবো, তারপর আমরা আলোচনায় আসছি। দেখুন। আপনারা জানেন 21শে জুলাই একদিকে যেমন কালীঘাট তৃণমূল আর একদিকে ঋতব্রত তৃণমূল, আবার অন্যদিকে কংগ্রেসও পালন করেছে 21শে জুলাই। বিষয়টি নিয়ে কেমন দড়ি টানাটানি হয়েছিল। এবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কোন দিকে থাকবে পাল্লা ভারী, যা নিয়ে ফের দড়ি টানাটানি শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের মধ্যে। কথায় বলে ক্যাচ দেম ইয়ং, অর্থাৎ অল্প বয়সে যে তারুণ্য প্রাণশক্তিকে কাজে লাগানোর কথা বলা হয়। রাজনৈতিক দলগুলিও প্রধানত এই তত্ত্বে বিশ্বাসী। প্রতি বছরই 21শে জুলাইয়ে পরপর তৃণমূল কংগ্রেসের আরেকটি কর্মসূচির দিকে সবার নজর থাকে। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। 21শে জুলাই যদি আপামর তৃণমূল কর্মী সমর্থকদের প্রতি বার্তা থাকতো, 28শে আগস্ট নেত্রী বার্তা দিতেন ছাত্র যুবদের আগামী প্রজন্মকে। মেয়র রোডের সভা থেকে প্রতি বছরের নেত্রীর বার্তায় নজর থাকতো সবার। দিন পেরিয়েছে, এবার আর নেত্রী শাসক দলের মুখ্যমন্ত্রী নন। এবার 21শে জুলাইও তার পূর্ব নির্ধারিত রানী রাসমণির জায়গা হারিয়ে ক্যাথিড্রাল রোডে 4 ভাগে ভাগ হয়ে গিয়েছিল কর্মসূচি। তেমনি 28শে আগস্টের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে শহীদ দিবসের ক্ষেত্রে যেমন কংগ্রেসের কর্মসূচি দখলের অভিযোগ ছিল, কিন্তু এক্ষেত্রে কর্মসূচি দখলের বিষয়টি সেভাবে না থাকলেও দুভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের কর্মসূচি নিয়ে কারাকারি যেভাবে প্রকাশ্যে চলে আসছে, এক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না রাজনীতির কারবারিরা। কিন্তু প্রশ্ন উঠছে নেত্রীর বক্তব্য নিয়ে। 21শে জুলাই কালীঘাট তৃণমূলের সভা নিয়ে কিছুটা হলেও সন্তোষজনক অবস্থান আজ করা গিয়েছে, কিন্তু 28শে আগস্ট সভা কি সেই সন্তুষ্টি বাড়াতে পারবে? প্রশ্ন থাকছেই। কারণ 15 বছরের তৃণমূল আমলে প্রায় 10-12 বছরই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল রাজ্যে। যে পথে রাজনীতিতে ছাত্র যুবর প্রবেশ হতে পারে, সেই পথ বন্ধ রাখায় ছাত্রদের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতাশা প্রকাশ করেছেন। তাই সেই জবাবও এবারের মঞ্চে দিতে হতে পারে নেত্রীকে। একই সঙ্গে ভর্তির ক্ষেত্রে কলেজে সেন্ট্রাল অ্যাডমিশন স্কিম চালু না করে ফি নেওয়ার পদ্ধতি এক এক কলেজে এক এক রকমের হওয়ায় টাকা পয়সার ব্যাপক নয়ছয়ের কথা উঠে এসেছে। 28শে আগস্ট সেই নিয়েও প্রশ্ন তুলতে পারে ছাত্র যুব। এদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা ঋতব্রত তৃণমূলও এইসব জবাব চাইবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাইমলাইটের আলো এবং অস্তিত্ব বাঁচানোর লড়াই দুই তৃণমূলেরই, ফলে যে যার ক্ষেত্র ধরে নিজের নিজের অবস্থান পাকা করতে চাইবে তার বলার অপেক্ষা রাখে না। শহীদ দিবসের ক্ষেত্রে একটি মঞ্চ দিলেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আরও একটি মঞ্চ খুলে দিয়েছে। সেই মঞ্চ থেকে ঘুরে যাওয়া পরিস্থিতি কতটা পক্ষে আনা যায় সেই লড়াই হতে পারে সমর্থন ফিরিয়ে আনার লড়াই। কিছু দ্বন্দ্ব বা দ্বিধা কাটানোর ক্ষেত্র যেমন তৈরি হতে পারে, তেমনি পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থানও খানিকটা পাকা করা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা। তাহলে প্রশ্নটা হচ্ছে তৃণমূলের ছাত্র প্রতিষ্ঠা দিবসটা কার? নীলাঞ্জন, তুমি প্রতিবেদন দেখলে, টাগ অফ ওয়ার শেষ পর্যন্ত কি তোমরা জিততে পারবে বলো? দেখুন, এখানে কোনো ওয়ার টোয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের যেটা ছাত্র উইং সেটা তৃণমূল ছাত্র পরিষদ, এবং আমরা এবার 28 পেরিয়ে 29-এ পা দিচ্ছি। এবং আমাদের প্রোগ্রামের আমরা প্রত্যেক বছর যেখানে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাবেশ অর্থাৎ মেয়র রোড, সেখানে আমরা পারমিশন পাইনি। আমরা পারমিশন চেয়েছিলাম, বাই দ্য ওয়ে আমরা চেয়েছিলাম 27শে জুলাই আমাদের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী পারমিশন চেয়েছিলেন। তারপরে 18ই আগস্ট অবধি প্রশাসন নিশ্চুপ ছিল।
18ই অগস্ট তারা বললেন যে ট্রাফিক ম্যানেজ আমরা করতে পারবো না, আপনারা ইনডোরে কোথাও করুন, আমরা পারমিশন ডিনাই করছি। অবশ্যই আমাদের কোর্টে যেতে হয় এবং কোর্ট গতকাল অর্থাৎ 25শে আগস্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে ক্যাথিড্রাল রোডে, ঠিক যেখানে আমাদের এবছর 21শে জুলাই হয়েছে। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমরা এবার করছি এবং সারা বাংলা যারা ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা মানে এই আমাদের যে সংগ্রাম তার যারা শরিক, তারা প্রত্যেকে এবার আসছে আমাদের ক্যাথিড্রাল রোডে। অন্য কে কোথায় কি করছে তাদের এখন মাথা ব্যথা, তাদের মাথা ব্যথা হচ্ছে 1,500 জন লোক জোগাড় করা, লাইটম্যান, ডেকোরেটর, তাদেরকে বসিয়েও সেটা হবে না। এটার জন্য আমি আমার সমবেদনা জানাচ্ছি। বেশ বেশ মহানন্দী একদম আমি একটা one কথা liner, আমি মাথা এক সেকেন্ড ব্যথাটা কার? হ্যাঁ। আমি এটা অন্য কথা যেটা এর বলো, আগে বলো, ম্যাডাম বলো। বলছিলেন সেটা আমি মিস করলাম। উনি বললেন যে মানুষের মধ্যে কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এই অপোজিশন স্পেসটাকে নিয়ে। মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি নেই, সেটা 21শে জুলাই ক্লিয়ার হয়ে গেছে যে ওদের ওখানে মাছি তাড়াচ্ছিলেন এবং এইদিকে মানে কানায় কানায় পুরো রাস্তাটা, একটা ফ্ল্যাঙ্কে আমাদের হওয়ার কথা ছিল, 2টো ফ্ল্যাঙ্ক ভর্তি হয়ে গেছিল এবং তার জন্য আমরা কেসও খেয়েছি। বেশ। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি নেই। আর ঋতব্রত ব্যানার্জি বা তার যে পক্ষটা সেটা বিজেপিরই একটা ফ্র্যাঞ্চাইজ, এবং যে আমরা তো চোখের সামনে দেখি ঋতব্রত ব্যানার্জি শুভেন্দু অধিকারী পিছু এদিকে একবার ট্রেজারি বেঞ্চে চলে যাচ্ছে, বেশ, একবার বেশ, স্পিকারের বেশ, চেয়ারে বেশ, বসে পড়ছে। বাকিটা মানুষ বুঝতে পারবে। দিদি খুব খুব সংক্ষেপে বলবেন যে বিজেপির ফ্র্যাঞ্চাইজি বলছে ঋতব্রত তৃণমূলের শিবিরকে, সবাইকে বলুন। সেটা তো প্রমাণ সাপেক্ষ আর কি, মানে সেটা সামনাসামনি ওনারা বলছেন না বা বলতে পারবেন না, কিন্তু দুটো ভাগ হয়ে গেছে বিরোধী। এটা গণতন্ত্রের জন্য, পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাংলার জন্য দুর্ভাগ্যজনক। বাংলা বরাবরই অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন রাজ্য। আমরা চাইবো একটা পজিটিভ বিরোধী দল তৈরি হোক, বেশ। যারা আসল ইস্যুগুলোকে পার্লামেন্টে এবং বিধানসভায় মানুষের জন্য প্লেস করতে পারবে। বেশ, আমরা আজকের পর্ব এই পর্যন্তই রাখছি। মেহবুব বাবু, আমি চাইবো যে মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠান শাসক দলের নেতা নেত্রী দেখার পর আপনারা খুব তাড়াতাড়ি মিট করতে পারুন এবং এটা রিজলভ হোক, এটাই কিন্তু আমরা চাইবো। আমরা সেদিকে নজর রাখবো এবং আপনাদেরকে আপডেট করবো। তিনজনকেই, মহানন্দাদি, মেহবুব বাবু, নীলাঞ্জন, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজকের পর্বে থাকবার জন্য। আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করবেন, ভালো থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।